দুই সেকশনেরই কিন্তু নেক্সট ক্লাসে কুইজ, একটু মনে রাখেন, ইনহেরিটেন্স পর্যন্ত, তাই না? আচ্ছা, যাই হোক, ওগুলোকে একটু প্র্যাকটিস করেন। কোশ্চেন মোটামুটি সহজ হয়েছে। আচ্ছা, আমরা স্টার্ট করে দেই, যাদের জয়েন করার মতো অবধি করছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আপনাদের মিড টার্মে থাকবে হচ্ছে 4টা পিলার, তো থাকবেই। খুবই ভালো করে স্টাডি করবেন। আপনাদের ওসি থেকে এইটা ডিফারেন্ট কেন, তার মানে ওসি তেও কিন্তু আপনারা পলিমরফিজম পড়ছেন, অ্যাবস্ট্রাকশন, দেন ইনহেরিটেন্স, সবই পড়ছেন। এইখানে আপনাদেরকে একটু ইমপ্লিমেন্টেড থট গুলা পড়তে হবে, যে এইটার জায়গায় যদি অন্য কিছু হইতো, অথবা কোথায় কি হচ্ছে এন্ড কেন হচ্ছে, এইগুলা কিন্তু আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে একটু ভালো করে, বুঝছেন? আর কোশ্চেন মোস্ট প্রবাবলি বানানো হয়ে গেছে। রাইট, কোশ্চেনে হচ্ছে জিনিসগুলাকে আসলে ভালো করে পড়বেন। কোশ্চেন খুবই সহজ হয়েছে, একটু বেশি সহজ হয়ে গেছে আই গেস। কোশ্চেনে এছাড়াও তার মানে এই যে 4টা পিলারের যেসব ব্যাপার স্যাপার, প্লাস ওই যে বিভিন্ন রকমের কিওয়ার্ডস, যেমন স্ট্যাটিক স্ট্যাটিক, এগুলো ছাড়াও, তার মানে এগুলো তো ক্লাসে মনে হয় ডিসকাস করা হয়েছে অলরেডি, যে স্ট্যাটিক কিভাবে কাজ করে। আর কিছু কিছু আপনারা জানেন, যেমন ফাইনাল কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড, এগুলো জানেন। ট্রাই ক্যাচ ব্লক জানেন। সো এইগুলা ছাড়াও আহ, আপনাদের আরেকটা যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম এন্ড ইউজ কেস ডায়াগ্রাম। দেখি যে শেষ হয় কিনা, যদি শেষ হয় তাহলে ওইটাও সিলেবাসে ইনক্লুড করার চেষ্টা করব, বাট ক্লাস ডায়াগ্রাম কিন্তু থাকবেই। আর আপনারা হচ্ছে একটু যদি প্রিভিয়াস কোশ্চেন যদি একটু অ্যানালাইজ করেন, তাহলে আমার মনে হয় যে জিনিসগুলো আপনাদের জন্য
ইজিয়ার হবে, তার মানে পরীক্ষায় যে একেবারে পুরো শকে পড়ে যাবেন না। কিন্তু ওই যে আছে না যে প্রিভিয়াস কোশ্চেন একটা মুখস্থ করে চলে যাবেন, এই কাজ যেন ভুলেও করেন না। এই কাজ করলে কিন্তু ধরা খাবে, আগের থেকেই বলে দিচ্ছি। আচ্ছা, এন্ড ফর দ্য নেক্সট কুইজ, আমি জানি যে কুইজের আপনাদের কালচারটা কিরকম, যে এক সেকশনে কোশ্চেন আরেক সেকশনে যাই তা করেন, ঠিক আছে, তার মানে এটা আমি আপনাদেরকে রেজিস্ট করতে পারবো না, বাট একেবারে ব্লাইন্ডলি করেন না, একটু ব্রেন খাটায় করেন, ব্রেন খাটায় অ্যান্সার দিয়েন। আর মানে আপনারাও আমিও আপনাদের লেভেলে ছিলাম, তো আমি জানি যে আপনারা কোথায় ধরাটা খাবেন। একটু অনেস্ট থাকার চেষ্টা করেন, দেখেন যে কুইজ খুব একটা টাফ হবে না হোপফুলি। একেবারে উম, জিনিসগুলোকে একেবারে ব্লাইন্ডলি নিয়েন না, একটু ব্রেন খাটায় অ্যান্সার করেন। আমি এমন কিছু কোশ্চেন করবো না যেটা আপনারা জীবনেও দেখেন না, এই টাইপের সবই আমি ক্লাসে পড়াইছি। আর কিছু কিছু জিনিস একটু কমন সেন্স থেকে অ্যান্সার দিয়েন। আর একটা হচ্ছে আপনাদের আউটপুট ডিটেকশনের যে ব্যাপারটা, মেবি এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম অথবা আগে বলছিলাম, যে আউটপুট ডিটেকশনের যে জিনিসটা সেটা হচ্ছে আউটপুট ডিটেক্ট করার সময় যেই কয়েকটা আপনার কনসোলে এক্স্যাক্টলি যেইভাবে জিনিসটাকে প্রিন্ট করতেন, তার মানে যেইভাবে জিনিসটা প্রিন্ট হওয়ার কথা সেইভাবেই জিনিসটাকে কিন্তু আপনার খাতায় লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস পাবেন। যেখানে ক্যাপিটাল লেটারের কথা সেখানে ক্যাপিটাল লেটার দিবেন, যেখানে স্মল লেটারের কথা সেখানে স্মল লেটার দিবেন। আমি কিওয়ার্ড লেখার সময়, তার মানে আপনারা খাতায় যখন কোড লিখবেন তখন হয়তো বা ক্যাপিটাল লেটার স্মল লেটার অথবা বানান ভুল এগুলোকে আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু আউটপুটের সময় কিন্তু এগুলো যদি ভুল লিখেন, এটা মানে হচ্ছে আপনি ভুল করছেন ওই আউটপুটটা। তো একটু খেয়াল করে লিখেন। খাতা দরকার হয় আরেকবার চেক দিন যদি সময় থাকে, হোপফুলি সময় থাকবে। আহ, আর এই তো, তার মানে হচ্ছে একটু একটু সতর্ক থাকেন। প্রিভিয়াস কোশ্চেন স্টাডি করেন যদি চান, বাট কোনো দরকার নেই, আই উড রিকমেন্ড, কারণ কোশ্চেনে সব ক্লিয়ার ডিরেকশন দেওয়া থাকবে। প্রিভিয়াস কোশ্চেনের সাথে মিল থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কথাটার মিনিং কি? পলিমরফিজম কথাটার মিনিং হচ্ছে, পলি মানে হচ্ছে অনেক, আর মরফিজম মানে হচ্ছে রূপ, রূপ মানে হচ্ছে চেহারা। পলিমরফিজম জিনিসটা যেটা ডিসাইড করে, পলিমরফিজম জিনিসটা যেটা ডিফাইন করে সেটা হচ্ছে একই জিনিসের অনেক রকম রূপ অথবা অনেক রকম দেখতে। এখন একই জিনিসটা আবার আপনাদের এখানে একই জিনিস বলতে ডিফাইন করা হচ্ছে আপনাদের মেথড। মেথড গুলাকে সেম ইন্টেন্ডেশন বা সেম সিগনেচার দিয়ে লেখার যে রুলটা অথবা লেখার যে প্রসেসটা সেটাকে হচ্ছে পলিমরফিজম বলা হয়। পলিমরফিজম হয় হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে বলে পলিমরফিজম হয় হচ্ছে আপনার দুই রকম। আচ্ছা, আচ্ছা, ওই হচ্ছে বলতেছিলাম কি, পলিমরফিজম। পলিমরফিজম হয় হচ্ছে আপনাদের বেসিক্যালি দুই রকমের। একটা হচ্ছে মেথড ওভারলোডিং আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এখন আমরা ওইসব নাম টাম ভুলে যাই, হ্যাঁ। আপনাদের আমি বলে রাখছি যে আপনাদের কোনো জায়গায় কোনো থিওরি আসবে না, কোনো আপনাদের নাম জানতে হবে না, আপনাদেরকে কাজ জানতে হবে যে জিনিসগুলো কিভাবে কাজ করতে। মেথড ওভারলোডিং জিনিসটা কি? মেথড ওভারলোডিং জিনিসটা হচ্ছে আপনাদের
একই প্রোগ্রামের ভিতরে, একই প্রোগ্রাম বলতে একই ক্লাসের ভিতরে দুইটা ডিফারেন্ট মেথড থাকে। তার মানে আমরা যদি কম্পাইলার ওপেন করি, আহ, আচ্ছা, আমাদের ধরেন এইখানে আমাদের একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে ওডি ক্লাস, এন্ড এই ওডি ক্লাসের মধ্যে আমি একটা মেথড ক্রিয়েট করলাম। আপনারা জানেন যে মেথড প্রাইভেট না করি এখন, আপনারা একটু মডিফাই করতে পারেন। পাবলিক ভয়েড লেটস সে টাইম নামে আমাদের কাছে একটা মেথড আছে। আচ্ছা, টাইম নামে হচ্ছে আমাদের কাছে একটা মেথড আছে। এই মেথডটা প্রিন্ট করতে হচ্ছে ডট আউট ডট প্রিন্টলন। প্যারা মিন্স প্যারামিটার, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে হচ্ছে যে পাবলিক ভয়েড টাইমের ভিতরে, যে এই মেথডটা প্রিন্ট করবে হচ্ছে টাইম মেথড উইথ নো প্যারা। তাহলে এইটার যদি আমি যদি ওডি ক্লাসের যদি একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি, ওডি ক্লাস সি ইকুয়ালস টু নিউ ও। আচ্ছা, এখন হচ্ছে সি ডট সি ডট টাইম যদি দেই, তাহলে এটার এটার কি প্রিন্ট করার কথা, যে ওডি ক্লাস উইথ নো প্যারাম, তাই না? টাইম মেথড উইথ নো প্যারাম। আচ্ছা, গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের নর্মাল যেভাবে আমরা মেথডকে ডিফাইন। এখন কাহিনী হচ্ছে আমাদের এই এক্স্যাক্টলি সেম জিনিসটা, সেম টাইম মেথড, এইখানে যদি আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল যদি পাস করে দেই, তাইলে কি হওয়ার কথা, তাহলে একটা এরর দেওয়ার কথা। অলরেডি দিচ্ছে কিন্তু, রেড রেড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন হপফুলি। তাহলে এই এটা কি বলতেছে, যে আমার যেই মেথড ডিফাইন করা আছে আমার অবজেক্টের ভিতরে, সেই অবজেক্ট সেই ক্লাসের যেই টাইম মেথড আছে, সেই টাইম মেথড কোনো প্যারামিটার নিচ্ছে না। এই যে আমি কোনো প্যারামিটার এখানে ডিফাইন করি নাই। কিছু বলবেন? আচ্ছা, এখন আমি যদি আবার সেম টাইম মেথড যদি আমি যদি ডিফাইন করতে যাই, পাবলিক ভয়েড লেটস সে টাইম, টাইম ডট আউট ডট হ্যালো এগেইন। আচ্ছা, তো কি হলো এখানে আবার, এখানে আবার একটা এরর দিচ্ছে কি, যে আমার টাইম মেথডটা কিন্তু অলরেডি ডিফাইন করা আছে। তো ঘটনা যেটা ঘটছে, যে আমি দুইটা সিগনেচার সেম ইউজ করতেছি। সিগনেচার মানে কি, এইটুকুকে আমরা সিগনেচার বলে ডিফাইন করে দিচ্ছি, যে এইখানেও আমরা টাইম দেখতেছি, এইখানেও আমরা টাইম দেখতেছি, দুটোরই প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার 0। তাহলে এখন আমাদের তো এমন তো হইতেই পারে যে হয়তো বা কোনো কনস্ট্রাক্টর, আপনাদের কনস্ট্রাক্টরের পড়ানোর সময় আমি একটু একটু বলছিলাম যে একই ক্লাসের আন্ডারে আপনি চাইলে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরও বানাইতে পারেন, আবার আর্গুমেন্টেড কনস্ট্রাক্টরও বানাইতে পারেন। কোনটা কল হবে এটা ডিফাইন করবে যে আপনি এই যে কনস্ট্রাক্টর তৈরির সময় এইখানে কি কি জিনিস পাস করতেছেন নাকি করতেছেন না। আপনি চাইলে এখানে 20টা কনস্ট্রাক্টর বানাইতে পারেন। সেম গোস ফর দা মেথড। আপনি এইখানে ডিফাইন করে দিতে হবে, তার মানে সিগনেচারটাকে ডিফারেন্ট রাখতে হবে। এখন সিগনেচারের ভিতরে কি কি আছে, মেথডের নামটাও আছে এন্ড এই প্যারামিটারের এই পার্টটাও আছে।
আপনি এইখানে যদি ডিফারেন্ট যদি একটা যদি ভ্যারিয়েবল যদি পাস করানোর কথা যদি বলেন, তাইলে কিন্তু এই জিনিসটা কাজ করবে। তার মানে কি হলো, আমরা নাম সেম রাখলাম বাট প্যারামিটার ডিফারেন্ট। আচ্ছা, এখন যে সিগনেচার কথা, এই সিগনেচারের ভিতরে কি ভয়েড কি থাকে, আমরা আবার একটু এরর নিয়ে যাই। হ্যাঁ, এই যে সেম সেম নাম আবার দিয়ে দিচ্ছি, এই জন্য আবার এরর দিচ্ছে। আর একটু জুম করলে মনে আপনাদের আইডি আইডি। আচ্ছা, তাহলে এইখানে আমি যদি ইন্ট দেই, তার মানে কি, আমি এখন রিটার্ন টাইপ চেঞ্জ করার চেষ্টা করতেছি, রিটার্ন 5 লেটস সে। তার মানে আমার মেথড রাইটিংটা আমার একেবারে অল ওকে আছে, কিন্তু এখানে দেখেন তাও একটা এরর দিচ্ছে। এইখানে এররটা স্টিল এটাই যে আপনার সিগনেচারটা সেম, কারণ এইখানে আপনার রিটার্ন টাইপটা সিগনেচারের ভিতরে পড়তেছে না। আপনার সিগনেচারের ভিতরে পড়বে হচ্ছে দ্য নেম অফ দ্য মেথড অ্যান্ড দ্য ব্র্যাকেট। আমার কথা কি বুঝাই গেছে? আছেন? আমি কি আসছি এখনো কানেক্ট? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে পার্টটা, যে রিটার্ন টাইপ কিন্তু আপনার সিগনেচারের ভিতরে পড়তেছে না। এখন দেখি যে কেন পড়তেছে না, রিটার্ন টাইপ সিগনেচারের ভিতরে পড়লে সমস্যাটা কি। দেখেন, আপনি ধরেন এইখানে কল করতেছেন সি ডট টাইম, দ্যাটস ওকে। এখন ওই যে বলছিলাম যে এরর দিবে কখন, এরর দিবে তখন যখন আপনার কম্পাইলার বুঝতে পারবে না যে কোনটাকে এক্সিকিউট করতে হবে। রিটার্ন টাইপ কি ডিফাইন করতেছে এইখানে, তার মানে আপনার এখান থেকে কি বোঝার কি কোনো উপায় আছে যে এই মেথডটাকে কল করব, রিটার্ন টাইপ সহ মেথডটাকে কল করব, নাকি রিটার্ন টাইপ ভয়েড মেথডটাকে কল করব? এটা আপনার বোঝার কোনো উপায় নাই, কারণ সি ডট টাইম মানে টাইম নামে সে একটা মেথড করবে, এইটাও টাইম এটাও টাইম, তার রিটার্ন টাইপ কি দিস অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। এই জন্য আপনার রিটার্ন টাইপটা আদৌ কোনো ম্যাটার করতেছে না আপনার এররকে সলভ করার জন্য। কিন্তু আপনার তাহলে এখানে কি দিলে আপনার জিনিসটা সলভ হইতো, আপনি এখানে যদি একটা প্যারামিটার যদি রিসিভ করতেন, ইন্ট ধরেন এক্স, তখন আপনার এই এররটা সলভ হইতো। তাহলে এখন এই মেথডটাকে যদি কল দিতে চাই, তাহলে আমি একটা নো আর্গুমেন্টেড মেথড কল করব, এই যে যেমনটা করছি। আবার এইটাকে যদি কল দিতে চাই, তাহলে কি করব, আর্গুমেন্টেড একটা মেথড কল করব, একটা ধরেন 5 দিয়ে দিলাম। এখন কোনটা কল হবে, এইটা, রাইট? তাহলে এখন তাহলে আমাদের হ্যালো এগেইন কল হওয়ার কথা, এই যে হ্যালো এগেইন কল। বুঝা গেছে আমার কথা? তাহলে এইখানে হচ্ছে আমাদের হলো পলিমরফিজম। কোন টাইপের পলিমরফিজম হলো, ওভার রাইডিং, সরি ওভারলোডিং। সেম নামের মেথডকে আমি ওভারলোড করলাম। কিছু কিছু মেথড আছে যেগুলা আপনাদের হচ্ছে বিল্ট ইন মেথড অথবা যে বিল্ট ইন ফাংশন পান। যেমন আমাদের যদি একটা ইন্টিজার টাইপের যদি কোনো একটা ডেটা থাকে, তার মানে আমাদের যদি এমন থাকে যে ফাইভ একটা ডেটা আছে, একটা ইন্টিজার আছে, এই 5 কে আপনি কনভার্ট করতে চাচ্ছেন এইরকম 5। এখন এইটার জন্য আমরা কি করি, টু স্ট্রিং মেথড ইউজ করি, তাই না? বিল্ট ইন একটা মেথড। বিল্ট ইন মেথডটা আমরা পাচ্ছি কোথা থেকে, যখনই আপনার জাভা ইনস্টল করতেছেন তখনই বিল্ট ইন মেথড গুলো সব চলে আসছে, এন্ড আপনি এগুলোকে ইউজও করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর নিড। এখন এই 5 কে আমি বানাবো কিভাবে, 5.toString। আমি জাস্ট দেখাচ্ছি, কি বলে একটা সুডো কোড দেখাচ্ছি। তাহলে 5.toString করলে এই 5 থেকে এই 5 এ কনভার্ট হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার কোডের ভিতরে এই সব মেথড গুলোকেও ওভার ওভারলোড করতে পারেন। কিভাবে, আপনি যদি এখানে লিখেন যে পাবলিক স্ট্রিং টু স্ট্রিং ব্র্যাকেট দিলে অ্যাকচুয়ালি টু স্ট্রিং ব্র্যাকেট, এন্ড ব্র্যাকেটের ভিতরে কি দিবেন, আপনার হচ্ছে একটা হচ্ছে ধরেন ইন্টিজার টাইপের হচ্ছে একটা ধরেন ডেটা দিবেন, ঠিক আছে? এখন এই ইন্টিজার টাইপের ডেটাকে আপনি কি করবেন,
আপনি হচ্ছে এটাকে স্ট্রিং বানাবেন, তাহলে এখানে আপনার একটা অবশ্যই রিটার্ন দিতে হবে। রিটার্ন এখানে ধরেন স্ট্রিং এস দিলেন, তার মানে জিনিসটাকে আর কি আপনি হচ্ছে নিজের মতন করে আপনি ইয়া করতে, এতটুকু দিলে আর কি আপনার ইয়া চলবে। আচ্ছা, বাই দা ওয়ে, আপনাদের যখন কোনো একটা ক্লাস ডায়াগ্রাম অথবা কোনো একটা কোনো কিছু থেকে যখন আপনাকে যখন কোডে যখন কনভার্ট করতে হবে, তখন কিন্তু এই জিনিসটাকে খেয়াল রাখেন যে এইখানে যে রিটার্ন টাইপ দিচ্ছেন এক্স্যাক্টলি সেই জিনিসটা, সেই টাইপের জিনিসটা যেন এখানে যেন রিটার্ন করতেছেন। হ্যাঁ, এটা প্রায় মানুষই ভুল করে, এই জন্য এটাকে আপনাদেরকে সতর্ক করে দিতে হবে। আচ্ছা, রিটার্ন এক্স কমা ওয়াই, এন্ড আপনি is equal to x plus একটা স্পেস দিচ্ছেন and plus y। আচ্ছা, এস এর ভিতরে তাহলে কি কি রাখতেছেন? এক্স একটা স্পেস আর ওয়াই। মানে কি, টু স্ট্রিং মেথড কি করতো? টিপিক্যাল যে টু স্ট্রিং মেথডটা, যেটা আপনি হচ্ছে আপনি ডিজাইন করতেন না, যেটা বিল্ট ইন আসতো, সেটা হচ্ছে নর্মালি কি করতো যে কোনো একটা অবজেক্টের অথবা কোনো একটা রেফারেন্স ভ্যালুর ভিতরে কি ডেটা আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিত। আর এইখানে কি করতেছে, এইখানে হচ্ছে আপনি নিজের মতন করে ডিজাইন করছেন যে এক্স নামের একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ওয়াই নামের একটা ভ্যারিয়েবল দিচ্ছি, দেন স্ট্রিং নামের একটা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটার ভিতরে আমি এক্স রাখতেছি, ওয়াই রাখতেছি, ভিতরে একটা স্পেস দিচ্ছি, আর সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এখন এটাকে একটু রান করে দেখি যে আসলে কাজ করে কিনা। তাহলে আবার এই যে আমরা এই অবজেক্টকে ব্যবহার করব, সি ডট টু স্ট্রিং, ব্র্যাকেটের ভিতরে আমার এখন প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটার পাস করব হচ্ছে ধরেন 6 আর হচ্ছে 10। এখন এইটাকে যদি আউটপুটে যদি বের করতে চাই, আমার কি রকম আসা উচিত? 6 স্পেস দিয়ে 10, রাইট? এরকম একটা জিনিস হচ্ছে আসা উচিত। কিন্তু এটা থেকে কি আসবে যে আউটপুটটা? একটু আনমিউট করে বলতে হবে, ইন্টারাক্ট করেন আমার। স্যার কাইন্ডলি আরেকবার একটু বলেন। আমি বলতেছি যে আমি হচ্ছে টু স্ট্রিং মেথডকে কল দিছি, আমি এখন কনসোলে দেখতে চাচ্ছি যে 6 স্পেস 10, এই জিনিসটা কি এই মুহূর্তে কি আসা সম্ভব? আমি কোডটাকে যদি রান দেই। না স্যার, কারণ টু স্ট্রিং এর রিটার্ন টাইপটা স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং জিনিস প্রিন্ট হতে পারে না। স্যার এখানে তো আমাদের ইন্টিজার রিটার্ন চাইতেছি না, 6 এর 10। 6 আর 10 আমি দিছি হচ্ছে প্যারামিটার। এই যে দেখেন দুটো প্যারামিটার ছিল, ইন্ট এক্স আর ইন্ট ওয়াই। আমি ইন্ট এক্স এর মধ্যে স্টোর করছি হচ্ছে 6, আর ইন্ট ওয়াই এর ভিতরে স্টোর করছি হচ্ছে 10। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এইটার আউটপুট কি এইভাবে আশা কি যাবে যে 6 স্পেস 10? এমনিতে কি হইতো? এমনিতে হচ্ছে টু স্ট্রিং মেথড দিয়ে আমি 6 কে 6 কে আমি এরকম বানাইতে পারতাম, কোটেশনের ভিতরে 6। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইটা হচ্ছে আমার ইন্টিজার 6 এন্ড এটা হচ্ছে আমার স্ট্রিং 6, রাইট? এখন আমি চাচ্ছি যে আমি 6 আর 10 নামে হচ্ছে আমি হচ্ছে দুটো প্যারামিটার নিব। এটা হচ্ছে আমি ডিজাইন করছি এই যে এইখানে টু স্ট্রিং মেথডের ভিতরে, যেটা অ্যাকচুয়ালি ওভারলোড করতেছি আমি মেথডটাকে ফ্রম দা বিল্ট ইন মেথড। 6 আর 10 যদি আমি যদি ইনপুট নেই, 6 আর 10 এভাবে আউটপুট আসবে। এটা কি পসিবল? এটা জিজ্ঞেস করছি। তার মানে কনসোলে আসা, তার মানে যে এইখানে আসা, এটা এটা কি পসিবল? স্যার আমি তো প্রিন্ট করি নাই, তাহলে কি আসবে? হবে না স্যার, সিস্টেম আউট প্রিন্ট লাইন। এক্স্যাক্টলি, এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখেন পরীক্ষার হলে। হ্যাঁ, যে আমি প্রিন্ট দিছি কিনা, প্রিন্ট না দিলে কিন্তু কিছু আউটপুটে আসবে না। আচ্ছা, আমি যদি এইখানে ডট আউট ডট এলএন দেই, সরি
এই জিনিসটা কি এখন কি প্রিন্ট করার কথা? স্যার করতে পারে। করতে পারে নাকি করবে, নাকি করবে না? আর এটা স্ট্রিং হয়েছে কিনা এটা বুঝতে পারতেছি না। স্যার Right. কল 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 করা হয়েছে স্যার। হ্যাঁ, এই যে c.to স্ট্রিং, তারপর 6 আর 10 প্যারামিটার পাস করছি। আচ্ছা, এইটা কাজ করবে কখন আর কাজ করবে কখন না, দেখেন আপনারা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে বোঝার ট্রাই করেন, এন্ড যা বুঝছেন সেটাই আপনারা আউটপুটে দিবেন। আপনি প্রথমে এই লাইনটা কল করতেছেন, হ্যাঁ, আপনি দেখলেন কি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আছে, অলরাইট, আমার কোনো আপত্তি নাই। এর ভিতরে আমার কি ডেটা আছে দেখো তো, এর ভিতরে আমার ডেটা আছে হচ্ছে c.to স্ট্রিং। চলে যাই c.to স্ট্রিং এ। c.to স্ট্রিং কি করতেছে, এক্স আর ওয়াই এর ভিতরে একটা স্পেস দিয়ে সেটাকে রিটার্ন করতেছে। এখন এই রিটার্ন কথাটার মানে কি? রিটার্ন কথাটার মানে হচ্ছে এ আবার এখানে ফেরত আসবে, এন্ড এখানে ফেরত এসে এই যে যে জিনিসটা লেখা আছে যে c.to স্ট্রিং 610, এইটার বদলে অ্যাকচুয়ালি এইখানে এই ডেটাটা আছে 6 আর 10 একটা স্পেস দিয়ে, আর কিচ্ছু না। এখানে যদি রিটার্ন যদি না থাকতো তাহলে কোনো কিছু এখানে প্রিন্ট হইতো না, কিন্তু এখানে যেহেতু রিটার্ন স্টেটমেন্ট আছে এই জন্য এইখানে এই জিনিসটা প্রিন্ট হবে। বুঝা গেছে কি বললাম? আবার বলবো? স্যার বুঝছি। স্যার নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। রাইট, বৃষ্টি হচ্ছে তো আসলে কি করি, আপনাদের মধ্যে আবার অনেকে আবার বলতে যাবে না যাবে, আবার মিট চলে আসতেছে না, যেহেতু আর উপায় না class করার। আচ্ছা, আমি আরেকবার একটু বলি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি রেকর্ড করতেছেন ক্লাসটা? ও গ্রেট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার একটু বলি, হ্যাঁ। আমাদের প্রথমে দেখতে হবে যে c.to স্ট্রিং এই মেথডটা কিরকম করে আছে। আমরা চলে যাব c.to স্ট্রিং এ। c.to স্ট্রিং কি বলতেছে যে আমার স্ট্রিং নামের একটা s নামের একটা ভ্যারিয়েবল আছে, সেই s এর ভিতরে আমরা x আর y এই দুটো প্যারামিটার পাইছিলাম, সেই দুটো প্যারামিটারের ভিতরে একটা স্পেস দিয়ে জিনিসটাকে আমি রিটার্ন করে দিচ্ছি, তাই না? আচ্ছা, রিটার্ন করতেছি মানে কি, এইটা যেই জায়গা থেকে কল হয়েছিল, তার মানে এই যে 34 নম্বর লাইনের থেকে এইখানে কল হয়েছিল, এন্ড আবার সে এই 34 নম্বর লাইনে ব্যাক আসবে। কি হাতে নিয়ে এসে ব্যাক আসবে 34 নম্বর লাইনে? সে হাতে নিয়ে ব্যাক আসবে হচ্ছে এসটা। এস এর মধ্যে কি ডেটা আছে, 6 একটা স্পেস আর 10, তাই না? তাহলে এইটুকুর বদলে আপনি কল্পনা করতে পারেন এইখানে লেখা আছে 6 আর 10, তাহলে সিস্টেম আছে কোটেশনের, কারণ একটা স্ট্রিং রিটার্ন করতেছে এই জন্য একটা কোটেশনের, এইটুকু হপফুলি বুঝছেন। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 610, এইটা কি প্রিন্ট হওয়ার কথা ছিল কনসোলে? আমাকে এই কথাটা বলেন। সবাই একটু রেসপন্ড করেন, আমি তো মার দিই না না ভুল বললে। স্যার স্যার এটা কি স্ট্রিং হয়েছে কিনা সেটা বুঝতেছি না। স্ট্রিং না হবে এটা কেন ভাবতেছেন আপনি? এইখানে তো আমি তো রিটার্ন করতেছি একটা স্ট্রিং কে এই এই জায়গা থেকে, তার মানে এই জায়গাটা আরেকবার। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি এই জিনিসটা যেটাকে কল করতেছি সেটা তো এইখানে ফেরত আসতেছে একটা স্ট্রিং নিয়ে, তাই না? তার মানে এই জায়গাটার বিপক্ষে আসতে হচ্ছে আমার কাছ থেকে এস। এই যে এই এসটা, এই এস এর আর মধ্যে যে মেইনলি টাইপ কাস্টিংটা এখানে বুঝতে পারতেছি না। আমি অ্যাকচুয়ালি টাইপ কাস্টিং করতেছি না। আমি এখানে টাইপ কাস্টিং এর ইউজ আদৌ হচ্ছে না। এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স কে ধরতেছি, এক্স কে আমি এস এর ভিতরে ঢুকাই দিচ্ছি, তারপর একটা স্পেস দিচ্ছি, এন্ড একটা স্পেস দিয়ে দেন আমি ওয়াই দিচ্ছি তার পাশে। তার মানে এগুলো হচ্ছে কনক্যাটেনেশন অপারেশন। কনক্যাটেনেশন অপারেশন মানে কি, স্ট্রিং এর ভেতরে আমরা যখন জোড়া লাগাই এক একটা জিনিসকে, তাহলে আমি প্রথমে এক্স কে নিচ্ছি, তার পাশে একটা স্পেস কে জোড়া লাগাচ্ছি, তার পাশে আবার ওয়াই কে জোড়া লাগাচ্ছি, এন্ড দেন সেই এসটাকে আমি এইখানে পাঠাই দিচ্ছি, এইখানে, কারণ এখানে কি লেখা ছিল, এইখানে লেখা ছিল হচ্ছে
এইখানে লেখা ছিল হচ্ছে সি ডট টু স্ট্রিং 6 and 10। এইখান জি স্যার, থেকে এখন প্রিন্ট হবে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কিন্তু প্রিন্ট হবে, রাইট? কারণ এখানে এখন আছে হচ্ছে আমার এস, এই যে এই এসটা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্রিন্ট হবে হচ্ছে 6 আর 10, এই যে এই জিনিসটা। ওখান থেকে প্রিন্ট আসলো, আবার দেখা যাচ্ছে এই যে 6 আর 10। বুঝতে পারছি? তাহলে আমি এইখানে বেসিক্যালি করলাম, আমি এইখানে করলাম হচ্ছে কোনো একটা জিনিসকে আমার পছন্দ মতন উপায়ে কাস্টমাইজ করে আমি ওভারলোডিং এর মাধ্যমে আমরা জিনিসটাকে আমাদের ইচ্ছা মতন কাজে আমরা ব্যবহার করছি। ঠিক আছে? সেম ওয়েতে আমাদের কনস্ট্রাক্টরের ওভারলোডিং হইতে পারে, সেম ওয়েতে আমাদের লেখা মেথডের ওভারলোডিং আমরা নিজেরা করতে পারি। কথা বুঝে গেছে কি কি হচ্ছে? এই হচ্ছে আমাদের জি স্যার। ওভারলোডিং এর ব্যাপারটা। আচ্ছা, এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এনিম্যাল ক্লাসের ভিতরে না, এটা ওভার রাইডিং। আচ্ছা, এইখানে কি হচ্ছে, আমাদের দুটো মেথড আছে, যদিও এদের দুজনের রিটার্ন টাইপ ডিফারেন্ট, বাট দিস ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। রিটার্ন টাইপের উপরে আদৌ কিছু ডিপেন্ড করতে না। আমাদের এইখানে দুটো মেথড আছে, এই দুটো অ্যাকচুয়ালি ফ্রম দ্য সেম নেম, বাট এদের দুজনের প্যারামিটার ডিফারেন্ট। এটা হচ্ছে দুটো ইন্টিজার নিচ্ছে এন্ড এটা হচ্ছে দুটো ডাবল নিচ্ছে, তাই না? এই জন্য আপনি যখন ইন্টিজার নাম্বার দিয়ে যখন জিনিসটাকে যখন কল দিবেন, তখন এইটা এক্সিকিউট হবে, এইটা। আর যখন ডাবল নাম্বার দিয়ে যখন জিনিসটাকে কল দিবেন, এই যে এইটা, তখন এই জিনিসটা এক্সিকিউট হবে, ডাবল এক্স ডাবল ওয়াই সহ যেই মেথডটা আছে। এম আই ক্লিয়ার? তার মানে স্যার প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে। এক্স্যাক্টলি, প্যারামিটারের নাম্বার অফ প্যারামিটার। দেখেন, এইখানে যদি আমি যদি আরেকটা মেথড যদি বানাইতাম, যেটা ইন্ট এক্স ইন্ট ওয়াই আর ইন্ট জেড, এইখানে ধরেন আরেকটা জিনিস ধরেন বানাতাম, আমরা আবার আমাদের আইডি তে চলে যাই। আমি ধরেন এইটা ধরেন বাদ চলে গেল। আমার তাহলে একটা জিনিস আছে যেটা হচ্ছে পাবলিক ভয়েড টাইম। তাহলে এইটা আমরা দেখতেছি হচ্ছে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট। আমি যদি এমন করতাম যে পাবলিক ভয়েড পাবলিক ভয়েড টাইম, এখানে ইন্টের জায়গায় আমি যদি ফ্লোট দিই, ফ্লোট এক্স, তার মানে কি, আমি এখানে প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করতেছি। এটা এটা তো বুঝছি, তাই না? যে ডিফারেন্ট টাইপের প্যারামিটার যদি থাকে তাহলে আমাদের ওভারলোডিং তাহলে আমাদের হবে। আমরা যদি এইখানে যদি 5.5 যদি প্রিন্ট দিই, তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ডিফারেন্ট টাইপ দিচ্ছি, ডিফারেন্ট ডেটা টাইপ দিচ্ছি, তাহলে এখানে আমি যদি 5.5 যদি দিই, তাহলে হচ্ছে এইটা এক্সিকিউট হবে। এই যে 5.5 প্যারামিটার যে টাইমটা, যে টাইম মেথডটা নিচ্ছে, সেটা এক্সিকিউট হবে। আর আমরা এখানে যদি শুধু 5 দেই, তাহলে এইটা এক্সিকিউট হবে। আচ্ছা, আমাদের যদি এমন থাকতো যে একটা 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 মেথড নিচ্ছে হচ্ছে ইন্ট এক্স আর ইন্ট ওয়াই, আর আরেকটা মেথড হচ্ছে আমার রিসিভ করতেছে ডাবল ওয়াই, আর আরেকটা মেথড হচ্ছে আমার হচ্ছে নিচ্ছে ডাবল এক্স কমা ইন্ট ওয়াই। ঠিক আছে? এখন যদি আমি যদি আমাকে এই মেথডটাকে আমার যদি কল দেয়াইতে হয়, তাহলে আমি সি ডট টাইম ব্র্যাকেটের ভিতরে আমি কি কি দিব? স্যার 5 এর পরে একটা আমরা ডাবল মান নিব, যেমন 5 6.7, রাইট? সরি, এখানে কমা হবে, 6.7 আমরা নিলাম 5 এর পরে। তাহলে এই ক্ষেত্রে সি ডট টাইমের এই ক্ষেত্রে আমাদের কল হচ্ছে এই জিনিসটা। আর আমরা যদি 6.7 কে যদি আগে নেই এন্ড তারপরে আমরা যদি 5 কে নেই, তাহলে আমাদের কল হবে হচ্ছে এই মেথডটা।
তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, নাম্বার অফ প্যারামিটার, অর্ডার অফ প্যারামিটার, এই সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে ওভারলোডিংটা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওভারলোডিং থেকে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। দেখেন এইখানে কি জিনিসটা হচ্ছে সেটা তো, আচ্ছা এই 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 কাহিনীটা বুঝছেন যে কি হচ্ছে এইখানে? একটু দেখেন তো, দেখে বলেন যে আমাকে যে বুঝতে পারছেন। এটা কিন্তু মাত্র কিন্তু দেখালাম ক্লাস মেথড নাম, এখানে স্টোর করতেছে এই জিনিসটা, আর প্যারামিটার হচ্ছে 4.3 আর 6.26। দিস ইজ প্রিটি মাচ সিম্পল। এক্স ডাবল এক্স আর ডাবল ওয়াই নিচ্ছি, যেহেতু এই দুটো ডাবল ভ্যালু এই জন্য এই এই জিনিসটা কল করবে হচ্ছে একে, আর যেহেতু এই দুটো ইন্টিজার নিচ্ছি এই লাইনটা কল করবে হচ্ছে এক্স। স্যার এখানে স্ট্যাটিক নিছে, স্ট্যাটিক না নিলেও কি কাজ করতো? স্ট্যাটিক নিচ্ছি যাতে আমার অবজেক্ট ক্রিয়েট করতে না হয়। স্ট্যাটিক কোনো মেথডের অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। দেখেন আমি এখানে আমার যে ক্লাসটা, সেই ক্লাসের দেখেন এখানে কিন্তু কোনো স্ট্যাটিক নাই, তাই না? তাইলে এই ক্লাসের আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এন্ড এক্স্যাক্টলি আমি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। বাট এইখানে যেহেতু তারা যেহেতু স্ট্যাটিক নিয়ে নিছে, এই জন্য দেখেন তারা কোনো অবজেক্ট ক্রিয়েট করে না। বুঝছি? আমরা কি বুঝছি কি হয়েছে? যদি বুঝে থাকেন তাহলে একটু জানান যে বুঝছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, আমরা এখন অ্যাম্বিগুইটি জিনিসটা কি দেখি। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে, দিস ইজ সাম সিম্পল স্টাফ। আরেকবার একটু দেখে নেন যে দুটো হচ্ছে আমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল পাস করতেছি, ভ্যালু পাস করতেছি। যখন আমরা দুটো ইন্টিজার টাইপের ভ্যালু পাস করব তখন এই মেথডটা তখন এক্সিকিউট হবে, আর যখন তিনটা ভ্যালু পাস করব তখন এই মেথডটা এক্সিকিউট হবে। এতদূর আপনারা এতদূর সবাই বুঝছেন অলরেডি, তাই না? আচ্ছা, এখন আচ্ছা এটা হচ্ছে যখন দুটো ডাবল পাস করব তখন, এইটা এক্সিকিউট হবে, যখন দুটো ইন্টিজার পাস করব তখন হচ্ছে এই জিনিসটা এক্সিকিউট হবে। এটা হোপফুলি বুঝছেন। আচ্ছা, তাইলে এখন মেইন মেথডের কেসে কি হবে দেখেন তো। আমরা এর আগে যেটা বলছিলাম যে মেইন হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড, তাই না? মেইন একটা রিজার্ভ কিওয়ার্ড। বেসিক্যালি কথাটা হচ্ছে মেইন একটা রিজার্ভ কিওয়ার্ড না। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই পুরোটুকু এন্ড ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং এর অ্যারে অফ আর্গুমেন্ট, এই কথাটা হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। এই যে এই পুরোটা মিলে একটা রিজার্ভ লাইন, এটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। এখানে দেখেন কি হচ্ছে, মেইন মেথডের নামে তিনটা মেথড ক্রিয়েট করতেছে, তাই না? কিন্তু ডিফারেন্সটা কোথায়? এইখানে হচ্ছে অ্যারে অফ স্ট্রিং নিচ্ছে, স্ট্রিং এর অ্যারে যেভাবে ডিক্লেয়ার করে, এন্ড পাশে হচ্ছে args নামে একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছে। আমরা যেভাবে আর কি আপনারা মেইন মেথডটাকে লিখ। আরেকটাই কি করতেছে, এখানে কোনো অ্যারে নিচ্ছে না, এখানে জাস্ট স্ট্রিং আর্গুমেন্ট নিচ্ছে। স্ট্রিং আর্গুমেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছে যেটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আর এর আগেরটাই কি হয়েছিল, আর্গুমেন্ট আর্গুমেন্ট না args, বেসিক্যালি এটার ফুল ফর্ম হচ্ছে
args নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছে যার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং অ্যারে অফ স্ট্রিং। অ্যারে অফ স্ট্রিং বুঝি ওই যে আমরা অ্যারে যেভাবে করে ডিক্লেয়ার করি, ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করার জন্য এখানে আইএনটি, তারপর হচ্ছে যে থার্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং, তারপর ভ্যারিয়েবলের নাম দিতাম। যাক, আপনারা হোপফুলি এগুলো জানেন। আর আরেকটা কি করতেছে, এখানে দেখেন কোনো আর্গুমেন্ট নেই, তাহলে এই জিনিসটা কি ভ্যালিড? জি স্যার, ভ্যালিড। ভ্যালিড হওয়া উচিত, কারণ এইখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস আছে, নাম্বার অফ প্যারামিটার এন্ড ডেটা টাইপ অফ প্যারামিটার। এটা তো আমরা একটু আগে দেখে আসলাম যে এটা ভ্যালিড। তাইলে এই জিনিসটা কিন্তু কাজ করবে এন্ড রান হবে কোনটা, আমাকে এটা একটু বলেন, কমন সেন্স থেকে বলেন, যতদূর জানেন ততদূর। ফার্স্ট মেইন মেথডটা ফার্স্ট মেইন এক্সিকিউট হবে নাকি সেকেন্ড মেইন এক্সিকিউট হবে নাকি থার্ড মেইন এক্সিকিউট হবে? স্যার ফার্স্ট মেইনটা ওর কথা। কেন? আচ্ছা, কেন আমি বলে দিই। এইখানে দেখেন আমরা কি জানতাম যে হচ্ছে যখন আমরা যখন কোনো কিছুকে এক্সিকিউট করব, কোনো প্রোগ্রামকে রান করব, তখন আমার প্রোগ্রাম কি খুঁজে বের করবে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কোথায় আছে, এন্ড সেটা প্যারামিটার হিসেবে স্ট্রিং স্ট্রিম অফ স্ট্রিম। স্ট্রিম মানে কি? প্রবাহ। এই প্রবাহকে বোঝাই হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট অ্যারে দি। মানে কি, আপনি আপনার প্রোগ্রামের ভিতরে যাই লেখেন না কেন সবকিছু আসলে স্ট্রিং এ কনভার্ট হয়। এখন অনেকগুলো স্ট্রিং কে একসাথে নিয়ে তারপর আপনার কম্পাইলার জিনিসটাকে কম্পাইল করে। এই জন্য এই যে স্ট্রিং এর যে স্ট্রিম, এইটা যে জায়গায় আছে, ডাজন্ট ম্যাটার আপনি এখানে args দিয়েছেন নাকি আপনার নাম দিয়েছেন, বাট স্ট্রিং এর স্ট্রিম যেখানে আছে সেই জিনিসটা এক্সিকিউট হয়। এইটা যদি লাস্টেও যদি থাকতো তাহলে সেখান থেকে এক্সিকিউশন শুরু হতো। এইটাই অ্যাকচুয়ালি আমরা যে টিপিক্যালি যে মেইন মেথড বুঝি, সেই মেইন মেথড কিন্তু আসলে এইটা। বুঝা গেছে কি বললাম? জি স্যার। অলরাইট, আচ্ছা, বুঝেন নাই কেউ কি আছেন? স্যার আমি কোন পার্টটা বুঝেন না একটু বলেন তো। পরেরগুলো কেন প্রিন্ট হচ্ছে না এটা স্যার? আচ্ছা দেখেন, আমাদের প্রিন্ট হবে কখন? আমি ধরেন আবার আমরা একটু আমাদের আইডি তে ফেরত যাই। ধরেন আমার এখানে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, পাবলিক ভয়েড হ্যালো। হ্যালো নামে ধরেন আমি একটা মেথড ক্রিয়েট করলাম। এবার হচ্ছে সিস্টেম ডট আউট। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমার এখনো পর্যন্ত যে রকম কন্ডিশন আছে, কন্ডিশন বলতে কি, আমি এখানে হচ্ছে একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেটার নাম সি, আর পরে হচ্ছে সি এর থেকে আমি টাইমকে কল দিচ্ছি, রাইট? তাহলে আমার এখনো পর্যন্ত যে রকম কন্ডিশন আছে আমার প্রোগ্রামটার, আমার এখানে কি এই হ্যালো, তার মানে এই মেথডটা এক্সিকিউট হওয়ার কি কোনো চান্স আছে? নো স্যার। স্যার ওটা তো কল করা হয় নাই। এক্স্যাক্টলি, কোথা থেকে কল করা হয় নাই এটা একটু বলেন তো। মেইন মেথড থেকে। রাইট, তাহলে কাহিনীটা হচ্ছে মেইন মেথড থেকে যাদেরকে কল করা হবে তারাই কেবলমাত্র এক্সিকিউট হইতে পারবে, তাই না? এখন তাহলে আমরা আমাদের সেই এক্সাম্পলটাই ফেরত ফেরত যাই। এখানে দেখেন আমার মেইন মেথড হচ্ছে এইটা। মেইন মেথড কি কাজটা করতেছে? এই জিনিসটাকে, এই কথাটাকে খালি প্রিন্ট দিচ্ছে। আমার বাকিগুলোকে কি প্রিন্ট দেওয়ার জন্য কি কোনো কমান্ড আছে? নাই স্যার। নাই। তাইলে কি আমার বাকিগুলো কি প্রিন্ট হওয়ার কথা, সে যতই এক্সিস্ট করুক না কেন, যতই ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করুক না কেন? না স্যার। না। এই জন্য আমাদের আউটপুটে খালি হচ্ছে মেইন উইথ স্ট্রিং এর অ্যারে, আর কিচ্ছু নাই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা,
বুঝি নাই কে এখনো, আরেকবার বলেন। পরীক্ষা ভালো করবেন। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার একটু উপরে আসেন প্লিজ। হ্যাঁ আচ্ছা স্যার, মানে এইটা কি আমাদের একটা ক্লাসের ভিতরে একটা মেইন মেথড থাকতে পারবে, এরকম কি কোনো রুল আছে? আচ্ছা, মেইন মেথডের ব্যাপার হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা মেইন, আর আসলে হচ্ছে জাভার আগের ভার্সনটায় মেইন কিওয়ার্ড কি রিজার্ভ রাখা হইতো, এখন কি রাখা হয়? দাঁড়ান ট্রাই করে দেখি তো। আমরা এই জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখি। মনে হয় আপনার নাই, মানে এখন মনে হয় মেইন নাম দিতে পারবেন, বাট ওই যে প্যারামিটার গুলো মনে হয় ডিফারেন্ট দিলে মনে হয় ওরা মনে হয় অ্যালাউ করে। কন্ট্রোল ভি, হ্যাঁ এরর নাই, তাহলে এটা এটা তাহলে থাকতে পারবে, তাই না? কারণ কি এইখানে আচ্ছা দেখেন একটা স্যার, স্ট্রিং অফ স্ট্রিম না স্যার আমাদের স্যার কনফিউশনটা আসছিল হচ্ছে যে স্যার মানে মেইন মেথড কি তিনটা হয়ে গেল কিনা স্যার, মানে না এই না 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 কনফিউশনটা। মেইন কারণ মেথড বলতে একটা ক্লাসে তো মনে হয় স্যার একটা মেইন মেথডই থাকবে স্যার। আর আর মেইন আর মেথড, আচ্ছা আমি আগে একটু বলে নিই। মেইন মেথডের সিগনেচারটা হচ্ছে এই পুরোটুকু, সরি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং অ্যারে অফ আর্গস, এই পুরোটা হচ্ছে মেইন মেথডের সিগনেচার। এইটা এইটা আর থাকতে পারবে না, এন্ড এইটার বিশেষত্ব হচ্ছে এইখান থেকে জিনিসটা এক্সিকিউট শুরু হবে, বুঝছি? আমার যদি এই জিনিসটা এই পার্টটাকে আমি যদি গায়েব করে দিই, এখন যদি আমি যদি জিনিসটাকে যদি রান দেই, এই দেখেন কি বলতেছে, ডাজ নট হ্যাভ মেইন মেথড, কিন্তু আমার মেইন নামে তো এই জিনিসটা তো আছে, কিন্তু সেটাকে সে মেইন মেথড হিসেবে ধরতেছেই না। এটাকে সে মেইন মেথড হিসেবে কখন ধরবে? আমি যদি এইটার যদি একটা অ্যারে যদি বলি, এখন আমি রান দেই, এখন জিনিসটা আবার এক্সিকিউট, বুঝতে পারছি জি স্যার, জি কনফিউশনটা? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা রাইট। আমাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই হায়ারার্কিটা সব থেকে বড় কে, তার মানে কোন সিরিজের মধ্যে বড় কে, কোন সিরিজের মধ্যে ছোট কে, এইসব জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে, দিস আর সাম বেসিক থিংস। আপনারা অলরেডি এগুলো সব জানেন, তার মানে অনেক ছোটবেলায় এগুলো পড়ছেন, তাই না? যে সব থেকে ছোট হচ্ছে বাইট, তারপর শর্ট, তারপর ইন্ট, তিনটের থেকে বড় হচ্ছে লং, কে কিরকম করে জায়গা দখল করে। আবার ফ্লোটের ভিতরে যা যা সব রাখতে পারেন, ডাবলের ভিতরে তার থেকে একটু বড় বড় জিনিস রাখতে পারেন, ইন্টের ভিতরে যা যা সব রাখতে পারেন, লং এর ভিতরে বড় বড় ইন্ট গুলো আর কি রাখতে পারেন। এগুলো দিস ইজ অল অ্যাবাউট মেমোরি, মেমোরি অ্যান্ড এই যে সেম কলামে যারা আছে তারা হচ্ছে সেম টাইপের ডেটাকে হোল্ড করতে পারে। এইখানকার ফ্লোটও যেরকম যে রকম ডেটা, ডাবলও সেই রকম ডেটা, বুঝছেন? আর এইখান থেকে এই দিকে যাওয়া মানে হচ্ছে ডিফারেন্ট টাইপের ডেটা চলে আসবে। ক্যারেক্টার এক টাইপের ডেটা, কিন্তু ক্যারেক্টার অল্প জায়গা নেয়, ইন্টিজার তার থেকে বেশি জায়গা নেয়, অ্যান্ড ফ্লোট তার থেকে আরো বেশি জায়গা নেয়। বাট ক্যারেক্টার ডিফারেন্ট টাইপের ডেটা, ক্যারেক্টার যে এ বি সি ডি এগুলোকে ক্যারেক্টার বলি, ইন্টিজার হচ্ছে 0 1 2 3 4 এগুলোকে ইন্টিজার বলি, আর ফ্লোট হচ্ছে সব পয়েন্টেড নাম্বার গুলা, বুঝতে পারছি? এই ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে বানানো, এইটার কাজ আছে, আমরা এখন এটার কাজ দেখবো। আচ্ছা রাইট। আচ্ছা আমরা এইটা দেখি, এই এক্সাম্পলটা খুব ভালো করে একটু খেয়াল করেন যে এখানে কি কি বলবো। আচ্ছা আমি আপনাদেরকে একটু হেল্প করি। এখানে হচ্ছে ওভারলোডিং ক্যালকুলেশন 2 নামে একটা ক্লাস আছে, যেটার ভেতরে দুইটা সাম মেথড আছে। প্রথম সাম মেথডটা অ্যাকসেপ্ট করতেছে দুটো ইন্টিজার, এন্ড সে প্রিন্ট করবে হচ্ছে ইন্টিজার ইন্ট আর্গ মেথড ইনভোক। আরেকটা সাম মেথড আছে যেটা অ্যাকসেপ্ট করতেছে দুইটা লং ভ্যালু, এন্ড সেটা প্রিন্ট করতেছে যে হচ্ছে লং আর্গ, মানে লং আর্গুমেন্ট মেথড ইনভোক। ঠিক আছে, এতদূর ক্লিয়ার তাই না আমাদের ক্লাসের ব্যাপার স্যাপার? এরপর কি
overloading calculation to object equals to new overloading calculation. As usual আমরা object create করতেছি with the default constructor. এরপর হচ্ছে obj.sum 20, 20 এখন হয়ে গেছে হচ্ছে সমস্যা, কোন কোন মেথডটা কাজ করবে বলেন তো? প্রথমটা প্রথমটা কাজ করবে, সেকেন্ডটা না কেন? স্যার দুইটাই ইন্টিজার, দুইটাই কাজ করবে। রাইট, তাহলে লং তো ইন্টিজারের ফরম্যাট, আপনি 20 কি লং নামে যদি একটা ভ্যারিয়েবল নেন সেটার ভিতরে কি আপনি কি 20 কে স্টোর করতে পারবেন না? আমার প্রশ্নটা বুঝছেন, আমার কনসার্নটা কোন জায়গায়? দেখেন আমরা উপরে উপরে কি দেখে আসলাম, দেখেন ইন্টিজার যে স্ট্রিমের ডেটা, তার মানে ইন্টিজার যেই ধরনের সংখ্যাগুলোকে স্টোর করে, লং কিন্তু সেই ধরনের সংখ্যাগুলোকে স্টোর করে, তাই না? তাহলে কোনো কিছু কোনো ইন্টিজার নাম্বারকে যদি ইন্ট এক্স এর ভিতরে যদি স্টোর করা যায়, এক্স্যাক্টলি সেই জিনিসটাকে আমরা লং এক্স এর ভিতরেও স্টোর করতে পারি, তাই না? জি স্যার। তাহলে এইখানে আমাদের এই 20, 20 এইটাকে তো আমি ইন্ট এর ভিতরেও স্টোর করতে পারি এন্ড ইন্ট বি এর ভিতরেও স্টোর করতে পারি, আবার লং এ এন্ড লং বি এর ভিতরেও তো জিনিসগুলোকে স্টোর করতে পারি, তাই না? তাহলে একটা কনফিউশন তৈরি হয়ে গেল, তো কোনটার ভিতরে স্টোর করব, রাইট? এইখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, আপনি যেই ডেটা টাইপটা দিচ্ছেন, যেই ডেটাটা দিচ্ছেন, সেই ডেটাটা মিনিমাম যেই স্টোরেজে সেভ হইতে পারে সেই মেথডটা ইনভোক করবে। তাহলে এই 20, 20 কে আমি ইন্টিজারের ভিতরেই সেভ করে রাখতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই টাইপের ভিতরে যদি স্টোর করে রাখতে পারি তাহলে এইটার ভিতর দিয়ে এটা কল হবে, সে আর বড় ডেটা টাইপকে আর সে অ্যাসাইন করবে না। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এইখানে কি হচ্ছে, আমাদের ইন্টিজার দেয়া না থাকলে লং কাজ করতো। হ্যাঁ, ইন্টিজার দেয়া না থাকলে তো অবশ্যই লং কাজ করতো, কারণ তখন তো তার কাছে আর উপায় নাই। বুঝছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসছে একটা অ্যাম্বিগুইটিতে। অ্যাম্বিগুইটিকে আমরা বুঝি, অ্যাম্বিগুইটি কি মিন করে? যে সেম জিনিস দুই রকম ভাবেই হয়, এজন্য কোনোটাই না হওয়া। এইখানে কি হচ্ছে, আমাদের আবার একটু ভালো করে একটা এক্সাম্পলটা দেখে নেন। দুটো সাম মেথড আছে, প্রথম সাম মেথডটা প্রথমটা ইন্টিজার রিসিভ করতেছে এন্ড সেকেন্ডটা লং রিসিভ করতেছে, এন্ড সেকেন্ড যে সাম মেথড আছে সেটা প্রথমটা লং রিসিভ করতেছে আর পরেরটা ইন্টিজার রিসিভ করতেছে, তাই না? এই টাইপের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তার মানে ইন্টিজার লং এন্ড লং ইন্টিজার, এটা হচ্ছে দুটো মেথডের সিকোয়েন্স। এখন আমরা যখন obj.sum ওই যে সিমিলার ওয়েতে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম এন্ড অবজেক্টের থেকে আমরা ওই জিনিসটার মেথডকে কল করতেছি obj.sum। এখন obj.sum কাজটা কি করতেছে, সে কাজটা করতেছে হচ্ছে সে দুটো ভ্যালু পাস করতেছে 20, 20। এখন এর আগে তো আমরা জানতাম যে ফিটিং কিভাবে হচ্ছে, ফিটিং হচ্ছে কিভাবে, যে যেটা হচ্ছে সব থেকে ছোট ডেটা টাইপ সেটার ভিতরে ফিট হয়ে যাচ্ছে। কিন্তু এখন কি হবে, এখন কি এইটা কল হবে নাকি এইটা কল হবে, একটা কোশ্চেনের ব্যাপার। এইখানে হচ্ছে একটা সে এরর প্রোভাইড করবে, এইখানে আপনার কম্পাইলার কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, কম্পাইলার কনফিউজড হয়ে যাচ্ছে, এজন্য সে আপনাকে এরর প্রোভাইড করবে। এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি এরর, এই একটা কম্পাইল টাইম এরর। তার মানে এইখানে কিন্তু দেখেন, প্রথম 20 কে যদি আপনি ইন্টিজার এন্ড সেকেন্ড 20 কে লং এর ভিতরেও ফিট করতে পারেন, আবার প্রথম 20 কে লং এর ভিতরে এন্ড সেকেন্ড 20 কে ইন্টিজারের ভিতরেও ফিট করতে পারেন। both are the same scenario। বুঝতে পারছেন? জি স্যার। ব্যাপারটা অ্যাকচুয়ালি একটু একটু হ্যাপাজার্ড মনে হইতে পারে, বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস। স্যার দুইটা মেথডই কেন কাজ করবে না একই সাথে? দুইটা মেথড একই সাথে তো কখনো তো কাজ করতে পারে না, আপনি তো কল করতেছেন একটা মেথড। প্যারামিটার তো পাস করতেছি, তো সেই ক্ষেত্রে কি দুইটার মধ্যেই যেতে পারে? কোনটাকে ভ্যালু দিবি?
দেখেন দুইটাতেই সেম ভ্যালু যাবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে আপনার দুটোতেই যদি সেম ভ্যালু হইতো তাহলে এই পলিমরফিজমের ব্যাপার স্যাপারই আসতো। পলিমরফিজমটা আসছে কেন আমি বলি, হ্যাঁ, আপনাদের পুরো জিনিসটা কেন এক্সিস্ট করতেছে। আমরা যদি ধরেন 5টা সেম সিগনেচারে মেথড যদি আমরা যদি লিখতাম, আপনি যদি এক্সপেক্ট করেন যে 5টা মেথডই একই সাথে এক্সিকিউট হবে, তাইলে অ্যাকচুয়ালি এখানে এররের চান্সটা অনেক বেশি হবে। আপনি হয়তো 6-7 লাইনের কোড বলে আপনি জিনিসটাকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতেছেন এন্ড এক্সপেক্ট করতেছেন যে সবই এক্সিকিউট হবে, আই মিন দুটো মেথডই এক্সিকিউট হবে। কিন্তু আপনি যখন কোনো একটা প্রোগ্রাম করতে যাবেন তখন দেখবেন যে ওই যে সেম নাম বাই চান্স হয়ে যাচ্ছে, আমরা ভুল করে হয়তো আপনি দিয়ে ফেলছেন। এখন তখন এররটা তখন বেশি আসতো। এরর যখন তার মানে এইটা যদি কোনো যদি ভুল না হইতো যে দুটো মেথড সেম নামে অথবা সেম সিগনেচারে আছে এন্ড দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট, তাইলে আসলে আপনিও জানেন না আপনি একটা আনইনটেনশনাল ভুল করে ফেলছেন, বুঝতে পারছেন? এন্ড এই জন্যই আপনাকে আইডেন্টিফাই করে দিতে হয় যে এইটা এক জিনিস ওইটা আরেক জিনিস, এখানে প্যারামিটারের সিকোয়েন্স এরকম, ওইখানে প্যারামিটারের সিকোয়েন্স এরকম, বুঝতে পারছেন? জি স্যার। আর কি কারো কি কোনো কোশ্চেন আছে? আউটপুট ডিটেকশনে যদি থাকে তাহলে এখানে কি ডিরেক্ট মেনশন করে দিতে হবে আমাদের যে কম্পাইল টাইম এরর বা কম্পাইল টাইমও লেখা লাগে না, আপনি জাস্ট লিখবেন যে এরর অকার। বাট যদি এমন থাকে যে এর উপরে এই যে এই লাইনটার উপরে ধরেন 5-6টা ধরেন লাইন আমি প্রিন্টিং এর কথা বলতেছি, তখন কিন্তু সেই জিনিসটাকে আপনার লিখতে হবে। ওই 5-6 লাইন প্রিন্ট করে তারপরে কিন্তু আপনি লিখবেন যে এরর অকার। বুঝছেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ভাবে ওভারলোডিং এর ব্যাপারে এইসব ছিল। আমরা এখন একটু চলে যাই ওভার রাইডিং এ। ওভার রাইডিং এ অ্যাকচুয়ালি ওভারলোডিং এর যেসব সমস্যাগুলো ছিল কিছু কিছু অকার করে, কিছু কিছু সিমিলারিটি পাবেন, যেমন এই জিনিসটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার নাম যদিও ইম্পর্টেন্ট না, বাট এটার নাম হচ্ছে টাইপ প্রমোশন। টাইপ প্রমোশনের কেসে এটা হচ্ছে অ্যাম্বিগু, এই যে লাস্টে যেটা দেখলেন। আর এর উপরেরটা যেটা দেখছিলাম ওই যে দুটো ইন্ট দুটো লং, এটাও হচ্ছে টাইপ প্রমোশনেরই পার্ট। এটা হচ্ছে জাস্ট টাইপ প্রমোশন হিসেবে চিনি, যদিও আমাদের নাম আমি কোথাও লিখতে দিব না, জাস্ট ফর ইউর ইনফরমেশন। আচ্ছা, ওভারলোডিং আমরা এখন একটু আসি যে আরেকটা যেই পলিমরফিজম আছে সেটা নাম কি? ওভার, একটু বলেন। আচ্ছা, এতক্ষণ আমরা কি পড়লাম? মেথড ওভারলোডিং। এতক্ষণ কিন্তু আমরা বললাম যে মেথড ওভারলোডিং, আর এখন আমরা দেখবো যে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং ব্যাপারটা আসে, মেথড ওভাররাইডিং এর ব্যাপারটা আসে যখন আমাদের ইনহেরিটেন্স ঘটে। এখন ইনহেরিটেন্স এর ব্যাপারটা কি? ইনহেরিটেন্স এর মেইন কনসেপ্টটা কি ছিল? যে আমাদের একটা মেথড, একটা ক্লাস থাকবে। লেটস সে এখানে আছে হচ্ছে আমাদের এনিম্যাল নামের একটা ক্লাস, এর ভিতরে একটা মেথড আছে এনিম্যাল সাউন্ড। আর যখন আমরা পিগ ক্লাসের ভিতরে, এই যে পিগ ক্লাসের ভিতরে যখন আমরা এনিম্যালকে যখন এক্সটেন্ড করে ফেলতেছি, তার মানে কি এনিম্যালের সব ক্যারেক্টারিস্টিক্স এখন পিগ ক্লাসের ভিতরে এক্সিস্ট করতেছে, ঠিক আছে? তার মানে কি এনিম্যাল সাউন্ড নামে যে মেথডটা সেটা অলরেডি পিগ ক্লাসের ভিতরে এক্সিস্ট করতেছে, রাইট? কিন্তু এইখানে আবার আমরা দেখতে পারতেছি আমরা আবার এনিম্যাল সাউন্ড লিখতেছি। মানে কি হচ্ছে আমরা একটু আচ্ছা, তাহলে আমাদের এইখানে একটা, সরি আমার কাছে ট্যাব নাই, একটা সমস্যা। এইখানে আমাদের অলরেডি আছে, এটা হচ্ছে আমাদের এনিম্যাল ক্লাস। হ্যাঁ, এই ক্লাসের ভিতরে অলরেডি এক্সিস্ট করতেছে কে?
অলরেডি এক্সিস্ট করতেছে হচ্ছে এই মেথডটা, এনিম্যাল সাউন্ড নামে যে মেথডটা, আমি এটা দিয়েছি এনিম্যাল সাউন্ড দিয়েছি লেখা, হ্যাঁ। আর এইখানে আমাদের একটা পিক ক্লাস আছে যেটা এর থেকে এক্সটেন্ড করে আসতেছে। তাহলে এই যে জিনিসটা, এইটা এর ভিতরেও আছে। আর এইখানে পিক ক্লাসের ভিতরে আমি আবার এনিম্যাল সাউন্ডকে ডিফাইন করতে, তার মানে এই জিনিসটাকে আমি আবার এইখানে আবার ডিফাইন করতেছি, রাইট? তাহলে এই ক্লাসের ভিতরে সেম নামে তাহলে দুটো মেথড চলে আসলো না? সেম মেথড এন্ড সেম সিগনেচার। দেখি সেম মেথড, এনিম্যাল সাউন্ড নামের মেথড, এনিম্যাল সাউন্ড নামের মেথড। আর সিগনেচার মানে কি? ব্র্যাকেটের ভিতরে নাম্বার অফ প্যারামিটার 0, এইখানেও নাম্বার অফ প্যারামিটার 0। কিন্তু কাহিনী হচ্ছে এই জিনিসটা তো অলরেডি এখানে এক্সিস্ট করতেছে, কারণ এটা এটাকে এক্সটেন্ড করে আসছে। অ্যাকচুয়ালি আমাদের যখন ইনহেরিট করে মেথড, তখন এরকম মেথডকে ওভাররাইট, রাইট বলতেছে, হ্যাঁ, WRITE, টি না, ওভাররাইট করা অ্যাকসেপ্টেড। এখন আমি যদি এইখানে আচ্ছা, তা এখন এইখানে যদি আমরা পিগ পি ইকুয়ালস টু নিউ পিগ দিলাম with the default constructor and আরে আচ্ছা পি বড় হতে, এন্ড আমি যদি এখানে যদি পি ডট এনিম্যাল সাউন্ডকে যদি কল করি, তাহলে আমাদের কোন এনিম্যাল সাউন্ডটা কল হবে? এইটা নাকি এইটা? স্যার নিচেরটা। রাইট, বেসিক্যালি যার চাইল্ড, হ্যাঁ, চাইল্ডেরটা কল হবে। যে ক্লাসে কল হয় সেই ক্লাসে আর কি করে, যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে সেটার। রাইট, যেটার সব থেকে কাছের, যে জিনিসটার অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে তার সব থেকে কাছের যে মেথডটা আছে সেটা কল হবে। তাহলে এখানে হচ্ছে দি পিগ সেজ উই উই। এখন এইটা যদি না থাকতো তাইলে কি হইতো? তখন সে খুঁজবে হচ্ছে তার প্যারেন্টের ভিতরে, যে তার প্যারেন্টের ভিতরে সেম নামের, এই যে এইখান দিয়ে যে এই মেথডটা কল করতেছি সেই নামের কোন মেথড এক্সিস্ট করে কিনা। এখন হচ্ছে দি অ্যানিমাল মেক্স এ সাউন্ড, এটা কল হবে। আমরা কি বুঝতে পারছি কি হচ্ছে? বুঝছি। আপনারা কি আসেন নাকি ডিসকানেক্টেড হয়ে? জি স্যার, বুঝতে পেরেছি আমরা সব। রাইট, আচ্ছা, বেসিক্যালি বলার মতন আছে। আচ্ছা, আপনারা যেটা কাজ করবেন, তার মানে যেটা হচ্ছে প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে এই সব এক্সাম্পল গুলাকে একটু ইভালুয়েট করেন, কারণ এই টাইপেরই কিন্তু আসবে। আর এগুলো নিয়ে একটু যদি চিন্তা ভাবনা যদি না করেন, তাহলে কিন্তু মিডে অর ফাইনালে কিন্তু জিনিসগুলোকে অ্যান্সার করতে পারবেন না। এখানে দেখেন এই যে ডিফারেন্ট টাইপের ভ্যালুকে, সরি এটা দেখেন, ডিফারেন্ট টাইপের ক্লাসকে দুই জায়গায় অ্যাসাইন করা হয়েছে। আমরা টিপিক্যালি দেখি যে এখানেও যদি পিক থাকে এখানেও পিক থাকবে, বাট এখানে দেখেন এইদিকে এনিম্যাল আছে, মানে কন্টেইনার এনিম্যাল টাইপের বাট অবজেক্ট পিক টাইপের। এটা পসিবল কেন? কারণ আমরা এখানে আপকাস্টিং করতে পারি, আমরা আমরা বিগার অবজেক্টকে আমরা অ্যাসাইন করে দিতে পারি, ওই যে চাইল্ডকে আমরা প্যারেন্টের ভিতরে অ্যাসাইন করে দিতে পারি।
মোটামুটি এত দূরই আপনাদের ওভারলোডিং এন্ড ওভাররাইডিং পলিমরফিজমের ব্যাপার স্যাপার এটুকুই ছিল। আপনাদের কারো কি পুরো ক্লাসের কোনো ব্যাপারে কোনো সমস্যা আছে থাকলে আমাকে বলুন। আচ্ছা স্যার, আমরা ওই যে মানে প্যারেন্ট দিয়ে যে অবজেক্টটা ক্রিয়েট করি চাইল্ডের, স্যার এটার কি কোনো এক্সট্রা মানে অ্যাডভান্টেজ আছে? এটার অ্যাডভান্টেজ হচ্ছে আচ্ছা অ্যাডভান্টেজ আছে বেসিক্যালি, বাট আমি এইগুলো নিয়ে আপনাদের কনফিউজ করতে চাচ্ছি না। থাক, পরে পরে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এগুলো যদি এখন যদি আমি বলা শুরু করি আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন, এই জন্য আমি এগুলো এইসব ক্লাসে এগুলো একটু ডেপথের ব্যাপার স্যাপার আর কি, যে কেন এই জিনিসটা ঠিক আছে। করে। অ্যাকচুয়ালি এটার লাভ আছে, এটার সুবিধা আছে, এন্ড কিছু কিছু সময় এটা করতেই হয়, বাট বাদ দেন। আপনারা জাস্ট আপাতত এইটুকু জেনে রাখেন যে আমরা এইখানে একটা প্যারেন্ট টাইপের ক্লাস দিতে পারি, এন্ড এইখানে সরি রাইট সাইডে আমরা চাইল্ড ক্লাসের অবজেক্টকে আমরা প্যারেন্ট ক্লাসের ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কি কারো কি কোনো কনফিউশন আছে কোনো ব্যাপারে? না স্যার। কনফিউশন তো থাকে না, পরীক্ষার হলে তো কনফিউশন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স সবাই অ্যাটেন্ডেন্স সবাইকেই দিয়ে দিব, কারণ আই নো অনেকের নেট কাজ করতেছে না, পরে এসে বলবেন যে ছিলাম ক্লাসে, তো আমি ওই ঝামেলার মধ্যে যাইতে যাচ্ছি না। সেকশন এ আর বি, রাইট?